সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। অনুষ্ঠান শুরু করার আগে একটু ভূমিকা তো থাকবেই, কিন্তু আমাদের মনে রাখতে হবে গতকাল ছিল মের 15 তারিখ। অনেকে বলবেন এটির তেমন গুরুত্ব কি বা গুরুত্বপূর্ণ কি জিনিস। এটি ছিল নাকবা ডে। আপনারা অনেকেই জানেন যে প্যালেস্টাইন এটি ছিল ব্রিটিশ ম্যান্ডেটের আন্ডারে 1948 সালের 14 আগস্ট ইউএনএ ব্রিটিশ ম্যান্ডেট শেষ করে এটি ইউএনের হাতে তুলে দেওয়া হয়। তারপর দিনই দুঃখিত 13 তারিখে তুলে দেওয়া হয়। 14 তারিখে ইসরায়েল রাষ্ট্রটি ঘোষণা করা হয়। দ্যাট ওয়াজ May 14th। যেদিন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো তার পর দিনই ইসরায়েল রাষ্ট্র হামলা চালালো নিরীহ, অসহায়, প্রতিরোধবিহীন প্যালেস্টাইনিয়ান জনগণের উপর। সেদিনই মারা হলো, হত্যা করা হলো 15,000 এবং তার পরবর্তীতে 7,50,000 ফিলিস্তিনি বাস্তুচ্যুত হন। সেই থেকে এখনো চলছে সেই রক্তক্ষয়ী জেনোসাইড। It's not a war. It was never a war. It is a genocide. It was always a genocide. Anyway, আমরা যখনই কথা বলছি এই নাকবা দিবসেও ইসরায়েলি সরকারের হামলায় নিহত হয়েছেন 143 জন। রক্তাক্ত গাজা, কিন্তু তার হিস্ট্রি শুরু হয়নি অক্টোবরের 7 তারিখে। It has been going on for 75 years. বর্তমান প্রসঙ্গে আসি। ট্রাম্প মিডল ইস্ট ট্রিপ, এটি ছিল একটি ফ্যাক্ট ট্রিপ ফর প্রেসিডেন্ট ট্রাম্প। অনেক ডিএল করেছেন তিনি। কার লাভ হয়েছে, আমেরিকার না ট্রাম্পের? অনেকে বলছেন বেশ কিছু ভালো ডিএল চুক্তিবদ্ধ হয়েছে আমেরিকার জন্য, আমেরিকার কোম্পানির জন্য। অনেকে বলছেন যে এটি আসলে ট্রাম্প ফ্যামিলি তাদের ফিউচার ডিএল সেট করছেন, ব্যক্তিগতভাবে বেনিফিটিং হচ্ছেন। আমরা এই আলোচনা করব। হাউস, সেনেট, সাম অফ দ্য রিপাবলিকান যারা আছেন তারা হাউস অ্যান্ড সেনেটে তারা ট্রাম্পের এই সব পদক্ষেপে মোটেও খুশি নন, তার বিপক্ষে অবস্থান নিয়েছেন। ওকে, যদি এই সমস্ত জিনিসে আমরা যোগ করব, এই সমস্ত জিনিসের কথা থাকবে, বাংলাদেশ প্রসঙ্গ কিছুটা থাকতে হবে। বাজেট আজকে থমকে গেছে প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল। কেন, কি আছে এতে, কেন থমকে গেল, সেই সমস্ত প্রসঙ্গে আলোচনা হবে আজকের এই আলোচনায়। আমার সাথে আজ টেক্সাস থেকে যোগ দিচ্ছেন প্রফেসর মেহনাজ মোমেন, A&M ইউনিভার্সিটি অফ টেক্সাস, যিনি সমাজবিজ্ঞান পড়িয়ে থাকেন। ওকে, সো ওনার কাছে আমাদের বেশ কিছু প্রশ্ন থাকবে। আমাদের সাথে আরও আছেন প্রফেসর কবির হাসান, ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্স থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। বুঝতেই পারছেন আজ অনেকগুলোই বিষয় নিয়ে কথা বলবো। চলুন আমরা শুরু করব প্রেসিডেন্ট ট্রাম্পের বাজেট থেকে। কবির হাসান, চলুন শুরু করি আপনার কাছ থেকে। এই বাজেট আজকে গেল, দ্য বিগ বিউটিফুল বিল। ইটস ট্রাম্প বলছেন এখনো বিগ অ্যান্ড স্টিল বিউটিফুল। আসলে কি তাই? আমি আসলে তা বলবো না। আর ট্রাম্পের এটা আমি প্রথমে শুরু করছি, যেটা একটা ট্রাম্প স্টাইল, মানে সে শুরু করে অনেক বিগ একটা মানে ইম্পসিবল একটা জিনিস নিয়ে, তারপর আস্তে আস্তে সে ওয়াটার ডাউন করে নেগোসিয়েশন লেভেলে যায়। এভরিথিং হি লুকস এট ইন এ ট্রান্সাকশনাল স্ট্যান্ডপয়েন্ট। যে বাজেটটা সে করেছে, আপনি জানেন যে অলরেডি 4 জন কনজারভেটিভ ওটাকে ব্লক করে দিয়েছে। কিন্তু শুধু প্রবলেমটা ওই জায়গায় না, যারা ব্লু স্টেট রিপাবলিকান আছেন ওরা মনে করছে যে বাজেটটা যেটা হচ্ছে এটা ইজ টু মাচ। আপনি হয়তো জানেন যে প্রত্যেকটা যখন বাজেট করা হয়, এটা কংগ্রেশনাল বাজেট অফিস থাকে, ওদের উদ্দেশ্য হলো যে আগামী 10 বছরে $2 ট্রিলিয়ন সেভ করা, এবং তাদের প্রাইমারি টার্গেট হলো মেডিকেড, এবং মেডিকেডের থেকে ওরা কাট করতে চাচ্ছে $880 বিলিয়ন মতো সেভিংস, মোস্টলি ফর মেডিকেড এন্ড অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট। এবং সে মেডিকেডের যে রিকোয়ারমেন্ট গুলো আনছে, ওরা বলতেছে যে মেডিকেড এমপ্লয়িজ ওয়ার্ক করতে হবে, volunteering of a study to prove that to receive that benefit, এবং there will be state adjustment
যারা মেডিকেয়ারের এই প্রপোজাল মেনে নিবে না, মোস্টলি যেখানে মেডিকেয়ারের টাকা পয়সা আনডকুমেন্টেড মাইগ্রেন্টদের ইউজ করা হবে বা তাদের কাছে প্রমাণ থাকে সে সমস্ত স্টেটগুলো, অথবা যেটাকে বলি যে স্যাংচুয়ারি সিটি অথবা স্টেট, ওদেরকে মেডিকেল বাজেটকে ওরা কাট করবে। যদি সেটা করে তাহলে স্টেটগুলো তাদের ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টে পড়বে। আমি লুইজিয়ানাতে থাকি, লুইজিয়ানাতে এটা আমি বরাবরই দেখেছি ইম্প্যাক্টটা বেশি হবে, কারণ এটা রেড স্টেট। এবং বলা হচ্ছে যে কংগ্রেশনাল বাজেটে যে বাই 2034 এর মধ্যে এক হিসেবে অলমোস্ট 9 মিলিয়ন পিপল তাদের হেলথ ইন্স্যুরেন্স হারাবে। কোন কোন হিসাবে বলা হচ্ছে ইটস 14 মিলিয়নের মতো। সুতরাং এই বাজেটের সবচেয়ে যে জিনিসটা নেগেটিভ আমি বলবো দ্যাট পার্ট। এখন আরেকটা ব্যাপার যেটা আছে সেটা হলো ট্যাক্স কাট। ওরা বলছে যে ট্যাক্স কাট করে মানে লোকজনেরকে যে উদ্দীপনা, মানে এটা একটা ফিলসফি অনেকটা বলা যায়। ফিলসফিটা হলো যে ট্যাক্স মানুষের কর্মস্পৃহতা কমিয়ে দেয়। যদি আপনি ট্যাক্স কাট করেন তাহলে লোকজন লেবার সাপ্লাই বেশি করবে, কারণ তাদের ইনটেক কম বেশি হয়, এই জন্য ইকোনমিতে একটা গ্রোথ আনবে। কিন্তু সেই ট্যাক্স কাটে যে বেনিফিটটা সাধারণত আসার কথা, সাধারণত এটা আমেরিকান ডাটাতে দেখা যাচ্ছে যে কখনোই মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাসে যায়, সরি লোয়ার মিডল ক্লাস এটা থেকে বেনিফিট হয় না, অথবা মিডল ক্লাস বেনিফিট হয় না। The bulk of this burden always মানে borne by the middle class or middle American. যে বেনিফিট হয় যারা রিচ পিপল, দি কর্পোরেট সেক্টর এন্ড সো অন। তো এটা সেই ট্যাক্স কাট একটা ইনইকুইটি সৃষ্টি করে। ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি ছিল যে ট্যারিফ এনে ট্যাক্স কাটের যে নেগেটিভ ইম্প্যাক্ট হবে সেটাকে মানে নিউট্রাল করা, কিন্তু লোকজন বলতেছে, অথবা আপনি জানেন আজকে ওয়ালমার্ট বলছে যে ওরা ওদের প্রাইস ট্যাগ বাড়াবে, কারণ এই যে মানে ভলাটাইল ট্যাক্স মানে সরি ট্যারিফ রিফর্ম যেটা হচ্ছে এখন, যেটা কেটে 30% এনেছে, হিসাবে 30% অনেক মানে কনজিউমার গুডের উপর, তাহলে মিডল ক্লাসকে সেটা ইম্প্যাক্ট করবে। আর আলটিমেটলি যে জিনিসগুলো অনেকগুলো আছে বাজেটের, আপনি জানেন যে ওরা ইপিএ যেটা মানে ক্লাইমেট এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি ইম্প্যাক্ট টাকাটা কোনো জায়গা থেকে আসতে হবে। রাইট। তো সবকিছু মিলে এটা অফকোর্স রিপাবলিকান কনজারভেটিভ নিকন বাজেট, তারপর ডিইআই মানে এনিথিং দ্যাট হ্যাজ টু ডু, আপনি জানেন অনেকগুলো ওরা ডিপার্টমেন্ট ওরা ডোজ যেটাকে বলে যে এফিসিয়েন্সি করবে, ওয়েস্টফুল স্পেন্ডিং করে এইটাকে সেভ করবে, কিন্তু আমি এটা সম্ভাবনা দেখছি না। আর সবচেয়ে বড় কথা হলো যে বাজেটটা উনি নিয়ে এসেছেন এটা আলটিমেটলি পাস হবে কিনা, কারণ শুধু কংগ্রেসে যেটা হবে সেটা না, সেটা সিনেটে গিয়েও আবার এটা নিয়ে দর কষাকষি হবে। এর একটা লং প্রসেস শুরু হয়েছে, আর দেখি কোন দিকে যায়। সামহার ইন বিটুইন নিয়ে এটাকে মানে ওয়াটার ডাউন করে একটা লেভেলে যে এটা পাস হবে সেটা আমি বিশ্বাস করছি। প্রফেসর মেহনাজ মোমেন, আপনার কাছে আমি যাব। প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলছেন দিস ইজ এ বিগ বিউটিফুল বিল। আমরা জানি আসলে বিলটির বাজেট একটি বড় অংশ, এটি ইটস এ বাজেট বিল, কিন্তু আমরা জানি এর মধ্যে অনেক ছাটকাট আছে, ইমিগ্রেশনের অনেক প্রস্তাবনা আছে। যদিও বলা হচ্ছে শুধু এটার বাজেট বিল, বাট বাজেট বিল বলে সবকিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে এখানে। এবং এটি কিছু রিপাবলিকান বলছেন যে 5 জন আছেন হাউস রিপাবলিকান, তারা বলছেন যে তারা এটির সাথে একমত না। এই মেগা মানে তারা বলছেন যে স্পেন্ডিং বিল কাট, যে কাটের কথা বলা হচ্ছে এটি বেনিফিট থাকতে পারে, কিন্তু ইট উইল লিভ সাম ওয়ার্স অফ, কিন্তু অনেক কাট কমালেও অনেকের অবস্থায় আসলে সন্দিহান তারা এই ব্যাপারে, যে আরো খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। আমি একটু ব্রেকডাউন দিব। আমরা জানি বাজেট অনেক কথাই হয়ে থাকে, বড় একটি অংশ হচ্ছে ম্যান্ডেটরি স্পেন্ডিং, যেটা আপনাকে দিতেই হবে, এটি হচ্ছে 66%। আর বাকি যে বড় যে ডিসকাশনের মধ্যে কয়েকটি পরে এডুকেশন, ডিফেন্স, হোমল্যান্ড সিকিউরিটি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি। আরেকটি বড় অংশ হচ্ছে আপনি যে ঋণ নিয়েছেন তার ইন্টারেস্ট ফেরত দেওয়া, রাইট? দ্যাট ইজ $96 বিলিয়ন, ক্লোজ টু $1 ট্রিলিয়ন। তাহলে আপনি কিছু জিনিস আপনি হাতে দিতে পারছেন না, ফিক্স অ্যান্ড অটো পে, প্রতি মাসে সেটা চলে যেতে হবে সবার কাছে। বাকি আছে মানে 2/3, 1/3 যেটি আছে সেইখানেই আপনি দর কষাকষি করবেন। আমি বুঝতে অপারগ যে আপনি কিভাবে এটা কমাবেন। যদিও তারা বলছেন যে মেডিকেয়ার কাট করে $163 বিলিয়ন মেডিকেয়ার কাটের কথা বলছেন, তাদের তো
আমি দুঃখিত, মেডিকেড দুঃখিত। সো থ্যাংক ইউ। কিন্তু তাদের তো একটি জিনিস মাথায় রাখা উচিত যে বড় বড় কর্পোরেশনকে যারা যখন ব্রেক দিবেন এবং দরিদ্র অসহায় মানুষের কাছ থেকে মেডিকেড কেড়ে নেবেন, তারা তো পরবর্তীতে ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা তারা কমিয়ে ফেলছেন। তো এই আত্মঘাতী বিলটি তারা কেন করছেন, এটি একটি ব্যাপার, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মানুষজন জেনে শুনে কেন নিজের পায়ে নিজে কুড়াল মারছেন, এই দলকে সমর্থন করছেন। আরেকটি হচ্ছে যেটি সবচেয়ে বড় জিনিস করা, যেটি হচ্ছে ইন্টারেস্ট পে অন দ্য আমেরিকান লোন। এইটিতে কোনো রকম বড় সড়ো কিছু না করে আমরা কিন্তু এবছরও $1.9 ট্রিলিয়ন লোন করব বাজেট চালানোর জন্য। হাউ আই ক্যানট কম্প্রিহেন্ড ইট। হোয়াটস দ্য সাইকি? আপনি টেক্সাসে আছেন, সেখানের গভর্নর অত্যন্ত চরমপন্থী একজন রিপাবলিকান। সম্প্রতি সেখানে একটি ইসলামিক করা হচ্ছিল ইনস্টিটিউশন, সেটি উনি আটকে দিয়েছেন এবং যে সমস্ত কথা বলেছেন সেটি সমস্ত ভয়ানক, আপনি হয়তো জানেন সেটি। কিন্তু আমি সেই প্রসঙ্গে যাব না। আমরা জানি টেক্সাস ইজ না, ইটস এ রুবি রেড স্টেট, কিন্তু তারাও কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তথাপি এটি একটি বিগ বিউটিফুল বিল তারা সমর্থন করেন। আপনি কি আসলে তাই মনে করেন কিনা? আসলে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন এই বিল পাস হলে? কবির ভাই খুব সুন্দর করে উনি যে জিনিসটা সামারাইজ করেছেন, আমি ওটার সাথে কিছু জিনিস যোগ করব, তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো পাবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ডিসক্রিশনারি কথাটা বললেন। হ্যাঁ, আপনি যদি দেখেন আপনার ডিফেন্সের জন্য সব মানে একদম রেকর্ড পরিমাণ $1 ট্রিলিয়ন আপনার চাওয়া হচ্ছে। আবার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট থেকে একদম টাকা কমিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপর ধরেন মেডিকেডে বলা হচ্ছে যে যারা মেডিকেডে এলিজিবল কিনা সেটা প্রমাণ করার জন্য তারা যদি আপনার শারীরিকভাবে সক্ষম হন, তারা যাতে কাজ করতে হবে, নাইলে মেডিকেড পাবে না। কিন্তু মেডিকেড যারা নেন তাদের মধ্যে 62% কিন্তু অলরেডি কাজ করে। হ্যাঁ, তো এখন যেই জায়গাগুলো থেকে কমানোর কথা চেষ্টা করা হচ্ছে, সেই জায়গাগুলো থেকে কিন্তু খুবই কম পরিমাণ টাকা বাঁচবে। যদি সত্যি টাকা বাজেট একটা এভাবে করে টাকা বাঁচানোর কথা চিন্তা করা হতো এবং আপনার যেটা পাবলিক ডেট সেটা কমানো হতো, তাহলে সবচেয়ে আগে হাত দিতে হবে ডিফেন্সে। সেখানে তো কেউ হাত দিবে না। আচ্ছা, আরেকটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যদি আমাদের আমেরিকার যে টাকা ব্যয় করা হয় সেটা কিন্তু বেশিরভাগই যখন ডিফেন্সে টাকা যায়, এটা কিন্তু খুবই আনপ্রোডাক্টিভ একটা সেক্টর। এইটাতে যারা লাভবান হয় সেটা কিন্তু খুব একটা মুষ্টিমেয় মানুষ, যারা আপনার এই বিভিন্ন রকমের আপনার অস্ত্র ম্যানুফ্যাকচারিং এর সাথে যুক্ত আছে, তারা লাভটা পায়। কিন্তু এটাতে আমাদের অর্থ, সব জনগণের অর্থ যায়। তো সেই কারণে এই আমাদের বাজেটগুলো সবসময় এরকম হচ্ছে, আমাদের ঋণের ভারটা বেড়ে যাচ্ছে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে কনজারভেটিভ রিপাবলিকানরা এই বিলকে সমর্থন করছেন না, কারণ যথেষ্ট পরিমাণে আপনার পাবলিক ডেট কমছে না। হ্যাঁ, এবং তারা অনেক সময় এটাও তারা বলেছেন যে যে কাটগুলো করা হচ্ছে কাটগুলো ডিপ এনাফ না। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয় যে কাটগুলো যে করা হচ্ছে সেটাই আপনার খুবই একটা আনডেমোক্রেটিক জিনিস। কারণ এখানে যেটা কবির ভাই বলছিলেন যে সমস্ত আপনার ভাগটা চলে আসে যত দরিদ্র মানুষ তার উপর ভাগটা বেশি। আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে কেন এটাতে মানুষ সমর্থন করে। এটাতে মানুষ সমর্থন করে কারণ এই বিলটা যত রকমের আপনার কি বলবো মানে বিপজ্জনক, এবং আমি বলবো যে এমন একটা বিল যেটা আপনার খুব ধনীদেরকে সহায়তা করে, কিন্তু সেটার সাথে একটুখানি দিয়ে দেওয়া হয় ট্যাক্স কাটের কথা। যেই ট্যাক্স কাটটা কিন্তু মধ্যবিত্ত বা এখন বলছে মনে হয় 30 থেকে 80,000 যারা তারাও আর কি এটার কোনো বেনিফিট পাবে, কিন্তু সেই বেনিফিটটা খুবই ক্ষুদ্র একটা বেনিফিট। বেশিরভাগ আপনার মনে করেন 90% বেনিফিট পাবে যারা ধরেন $1 মিলিয়ন বেশি যাদের আয়, আর আপনার মধ্যবিত্তর সংখ্যাটা খুবই কম হবে। কিন্তু ওই যে অল্প একটুখানি হবে সেটাতে মানুষ, বা ট্যাক্স কাট এই কথাটারই একটা আবেদন আছে, মানুষ যখন শুনে যে এই নতুন বাজেটে ট্যাক্স কাট হবে মানুষ এটাকে সমর্থন করে। কিন্তু এখন আপনি যে রিপাবলিকান হাউস মেম্বার সেনেটরদের কথা বলছেন, তারা কিন্তু এই বিল সমর্থন করলে বিরাট বিপদে পড়বে। কারণ ট্রাম্পের তো 4 বছর উনি ক্ষমতায় থাকবেন, ওনার আর মানে ইলেকশনে যাওয়ার কোনো কথা নাই এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে। কিন্তু সেনেটর বা হাউস মেম্বার উনারা তো আপনার আবার উনাদের ইলেকশনে আসতে হবে, এবং উনাদের যখন কনস্টিটিউয়েন্টরা দেখবে যে প্রচুর পরিমাণে মানুষ তাদের আপনার এই হেলথ কেয়ার
এটা থেকে হারিয়েছে, মেডিকেড হারিয়েছে, তখন কিন্তু তারা সমর্থন করবে না। এটা কিন্তু মানুষের উপর ডিরেক্ট ইম্প্যাক্ট। এখন মুশকিল হচ্ছে যে আপনি যদি রিপাবলিকান ভোটারটা দেখেন, এইবার ইলেকশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক আপনার ওয়ার্কিং ক্লাস যারা সাধারণত ডেমোক্রেটদের ভোট করতো তারা রিপাবলিকানদের ভোট করেছে, এবং এই সমস্ত কাট হলে তারা ভীষণভাবে আপনার ইম্প্যাক্টেড হবে। হ্যাঁ, কিন্তু রিপাবলিকানদের আবার একটা বড় একটা সাপোর্টার আছে যারা হচ্ছে একদম খুবই রিচ মানুষ। হ্যাঁ, তো এখন এই দুইটা জায়গায় সামঞ্জস্য তারা কিভাবে রাখবে আমি জানি না, কারণ সামঞ্জস্য রাখা আসলে সম্ভব না। তারা বেশিরভাগ যেটা করে, তারা লিপ সার্ভিস দেয়, তারা মুখের কথা বলে তাদের দরিদ্র ভোটারদের, আর আসল জিনিস যেটা দেয় সেটা হচ্ছে তাদের ধনী ভোটারদের, তাদের ডোনারদের। হ্যাঁ, কিন্তু এখন এটা যখন বিশেষ করে হাউস মেম্বার যারা প্রতি 2 বছরের পরে তারা ইলেকশনের সামনে যাবে, এবং যখন মানুষ এই জিনিসগুলো হারাবে, তাদের আপনার মানে হেলথ কেয়ার চলে গেলে তো এই দেশে, এখানে তো মানে মানুষের বেঁচে থাকাই অসম্ভব কঠিন হয়ে যায়, তো তখন তাদের কিন্তু ভোট নিয়ে চিন্তা করতে হবে। এখন রুবি রেড ডিস্ট্রিক্ট হলেও আপনি যদি এখন যে আপনার বিভিন্ন রকমের আপনার টাউন হল মিটিং গুলো হচ্ছে, সেখানে কিন্তু আমরা রেড ডিস্ট্রিক্টেও দেখছি যে নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে আপনার কনজারভেটিভ রিপাবলিকান পলিটিশিয়ানরা। কাজেই এটার একটা দাম দিতে হবে মিড টার্মে, কিন্তু সেটা ট্রাম্পকে ইম্প্যাক্ট করে না, কারণ এই দামটা দিবে আপনার পলিটিশিয়ানরা, তাই না? কিন্তু ট্রাম্পকে, কিন্তু ট্রাম্প যে জিনিসটা করতে চাচ্ছে তার এজেন্ডাতে, সে এটা নিয়ে কেয়ার। আচ্ছা, আপনি যেটি বললেন এটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা। একটি কথা বলেছেন যে সাধারণ মানুষ আমরা যারা আছি, আমি যখন 2টা পয়সা পাবো ট্যাক্স ফাইলের পরে বেশি, এটা আমাকে বেশি উদ্বুদ্ধ করে এই দলকে ভোট দেওয়ার ক্ষেত্রে। কিন্তু সমস্যার সমাধান করতে হলে যে জায়গায় হাত দেওয়া দরকার সেই জায়গায় আমরা হাত দিচ্ছি না। তার অন্যতম একটি বড় হচ্ছে এই যে এই ইউএস ডেট, আমেরিকার জাতীয় ঋণ, এবং ধনীদের উপরে কিছু ট্যাক্স বসানো যাতে ইনকাম বাড়ে। কারণ আপনি যখন ট্যাক্স কাট করবেন, সাধারণ মানুষ বেশি পয়সা পাবে, আপনি তো ইনকাম, দেশ হিসাবে আপনার ইনকাম কমে আসবে, আপনার রেভিনিউ কমে যাবে, তাহলে তো আপনি আরো বেশি ডেফিসিটে চলে যাবেন, রাইট? কিন্তু সমস্যার সমাধান করা কিন্তু খুব সহজ। আপনি ধনীদের উপর যদি একটা পার্সেন্টেজ ট্যাক্স বসান, তাহলে কিন্তু আমি সেদিন হিসাব করে দেখছিলাম 9% যারা আছেন, দুঃখিত 3% ধনী যারা আছেন আমেরিকাতে, তাদের উপর যদি সঠিক মতো ট্যাক্স বসানো হয়, দ্যাট উইল ব্রিং ইন $1 trillion ইয়ার। ক্যান ইউ ইম্যাজিন? আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে কি, আমরা এতক্ষণ কথা বললাম, আপনি রিপাবলিকান কথা বললেন, সাধারণ মানুষের কথা বললেন, বাজেটের কথা বললেন, ট্রাম্পের কথা বললেন। আপনারা দুজনেই খেয়াল করে দেখেছেন যে আপনারা একবারও ডেমোক্রেট কোনো কথা বলেননি, ডেমোক্রেট পার্টি সম্বন্ধে কথা বলেন। তার কারণ কি, তারা একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে গেছে। দে আর ডাইনোসর, দে আর দ্য ওয়ান হু ডিস্ট্রয়েড দ্য ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস, and people like Nancy Pelosi, Chuck Schumer, including many others. I don't want to name names, but 2-3 জনের কথা বললাম। এদের উপর থেকে মানুষের আস্থা একেবারেই চলে গেছে। এই কারণে nobody talks about Democrats now. মানুষ যদি ভোট দিয়ে ডেমোক্রেট কিছু সেনেটর হাউস অ্যান্ড সেনেটে কিছু দেয়, সেটা হবে আমাদের দয়া, এবং তাতে ডেমোক্রেট পার্টির কোনো কৃতিত্ব থাকবে না, এবং নেইও। এনিওয়ে, আমি থাকবো এই প্রসঙ্গের উপরে। আমি কবির হাসান, আপনার কাছে ছোট্ট করে যাব, একটি ব্যাপারে আলোচনা করতে হবে, এরপরে আমি চলে যাব ট্রাম্পের যে মিডল ইস্টের ট্রিপে। সুপ্রিম কোর্টে বার্থ রাইট সিটিজেনশিপের কেসটি আজকে হিয়ারিং হয়েছে। এখন আমি খুব, আপনি শুনেছেন, আমি শিওর দেখেছেন হয়তো, আমি খুব মনোযোগ দিয়ে দেখছিলাম। একটি ব্যাপার আমার কাছে পরিষ্কার হলো, ইট ইজ নো লঙ্গার এ বার্থ রাইট সিটিজেনশিপ আর্গুমেন্টটা পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে এখন হয়েছে কি, যে ফেডারেল জাজের কি ক্ষমতা আছে কিনা যে সুপ্রিম কোর্ট বা গভর্নমেন্টকে চ্যালেঞ্জ করা, তার নেশন ব্যাপী ইনজাংশন জারি করার ক্ষমতা তার আছে কিনা। অর্থাৎ আপনি জুডিশিয়াল টিমকে কিন্তু ছেটে ফেলবেন, আপনি কিন্তু তার পাওয়ার কমিয়ে দিবেন। কবির হাসান, আপনার কাছে এই প্রশ্নটা আমার থাকলো, এটি এবং এই দুটি আমি আপনাদের দুজনে, আপনি দুজনেই খুবই এটিতে অংশগ্রহণ করবেন, কারণ এটি অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। বাই দ্য ওয়ে, আমি যখন শুনছিলাম, একটি মানে অত্যন্ত সরকারি কৌশলী যিনি, উনি প্রস্তুত হয়ে আসেননি। ওনাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কিভাবে বলবা একজন মানুষ তার বাচ্চার সিটিজেনশিপ দেওয়া যাবে না, কিভাবে বুঝবে, ডাক্তাররা কিভাবে বুঝবে? ডাক্তাররা চেক করবে তার H1B ভিসা আছে কিনা।
তার অ্যাসাইলেম আছে কিনা, সে ইলিগাল আছে কিনা, সে ইলিগাল কিনা, তার সিটিজেনশিপ কি আছে কিনা। তো জজ ক্যাভেনাউ বলছে হাউ দে উইল ডু ইট, right? And how a mother who is about to give birth will provide all these things. It was very interesting to me. কবির হাসান, আমি আপনার কাছে শুনবো আপনার মতামত, সংক্ষেপে বললেও হবে। আচ্ছা দেখুন, এটা অবশ্য আমার কাছে এখন সমস্ত যারা ইমিগ্রেন্ট, আমেরিকা ইজ এ কান্ট্রি অফ ইমিগ্রেন্ট, এটা ভেরি সেন্সিটিভ ইস্যু। আপনি যদি আর্গুমেন্টটা খেয়াল করেন যে সুপ্রিম কোর্টে যেই মানে আর্গুমেন্ট হচ্ছে, শুরু হয়েছে যে ফেডারেল জাজের জুরিসডিকশন আছে কিনা সারা আমেরিকা ব্যাপী। জি, তাহলে আমেরিকা তো একটা ফেডারেল স্টেট, তাই না? এটা সবসময় সুপ্রিমেসি। কিন্তু আপনি দেখবেন যে এই সুপ্রিম কোর্টের যে মেকআপ, 5 জন জাজ ওই আর্গুমেন্টের ব্যাপারে ছাড় দিতে রাজি আছে, কিন্তু সিটিজেনশিপ, বার্টার সিটিজেনশিপ নিয়ে ওরা টাচ করতে যাচ্ছে না। কিন্তু আলটিমেটলি কি হবে, আপনি ওরা তো চাচ্ছে এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যে ফেডারেল জাজ তার যে এক্সিকিউটিভ অর্ডার, সাম অফ দেম আর ক্রেজি, মানে 86 to 100 এক্সিকিউটিভ অর্ডার সে দিয়েছে, এটা যদি স্টপ না করতে পারে। আপনি একটা ব্যাপার যে আর্গুমেন্টে এসেছে সেটা হলো যে এই যে মানে ওরা বলছে, ট্রাম্প বলছে যে আমাদের যে এক্সিকিউটিভ অর্ডার রান করতে দাও, ফেডারেল জাজকে স্টপ করো, কিন্তু এই সময়ের মধ্যে যে সমস্ত বাচ্চারা জন্ম নেবে, ওয়ান এস্টিমেট দেখাচ্ছে 150,000 মানে বাচ্চার জন্ম হবে, তাদের কি হবে? পরে যখন তারা এই জিনিসটা পুরোপুরি জুডিশিয়াল প্রসেসে না হয়ে যাবে, তারা কি নন সিটিজেন না সিটিজেন, তাদের মধ্যে কেউ কি আমেরিকান প্রেসিডেন্ট হতে পারবে কি পারবে না? আমি একটু অ্যালার্ম আসলে। I hope the Supreme Court will be মানে futuristic looking, তারা যে ফাউন্ডেশন যে আমেরিকান যে 3 equal powerful branches of the American মানে সিস্টেম, এই সিস্টেমটা যদি ব্যালেন্স হারিয়ে ফেলে তাহলে একটা বিরাট ক্ষতি হয়ে যাবে। জি, ধন্যবাদ আপনাকে। মেনাজ মোহন, আপনি প্রফেসর, আমি আরেকটু ক্ল্যারিটি দিচ্ছি আপনাকে। এটি তো আপনি শুনলেনই, কবির হাসান যেটি বললেন, আমার প্রশ্ন আপনি শুনেছেন। আমার কাছে আরেকটি জিনিস আমি জুড়ে দিই, সেটি হচ্ছে এরকম। দেখুন, এটি যদি হয়, জাস্টিসের ব্যাপারে আপনার কাছে শুনবো, আপনি সমাজ বিজ্ঞানের প্রফেসর। আজকে যদি এটি হয় যে আমি স্টেটকে দায়িত্ব দিয়ে দিলাম, স্টেট কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবে আমি জানি না, এটা স্টেটের দায়িত্ব, ফেডারেলের দায়িত্ব না, তাহলে একটি বেবি যার জন্ম হবে নিউ ইয়র্কে, ও সিটিজেনশিপ পাবে, কারণ ইটস এ লিবারাল স্টেট। আর আপনি যদি সাউথ ডেকোটা বা নর্থ ডেকোটা অথবা টেনেসিতে জন্ম হন, আপনি পাবেন না। প্লিজ এক্সপ্লেইন টু মি, যাতে আমরা সবাই বুঝি যে এটার ভয়াবহতাটা কোথায়। প্রথম কথা, এইটা এমন একটা জিনিস কনস্টিটিউশনে, এটা খুবই ক্লিয়ার, এখানে কোনো গ্রে এরিয়া নাই। সেই জন্যই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এই আপনার অ্যাকচুয়াল জিনিসটাকে নিয়ে, স্টেটমেন্টটাকে নিয়ে কোর্টে যায় নাই। তারা যে জিনিসটা নিয়ে গেছে যে ফেডারেল জাজ এর ইনজাংশন নেশন ওয়াইড হতে পারবে কিনা। কিন্তু ফেডারেল জাজের ইনজাংশন যদি নেশন ওয়াইড না হয়, তার মানে কি? তার মানে এক একটা ভিন্ন ভিন্ন এক একটা কেস, মানে এক একটা, যে বলছেন 150,000 শিশু, তাদের প্রতিটা পিতামাতা আলাদা আলাদা করে কোর্টে যেতে হবে এটার জন্য। তো সেটা তো হতে পারে না, তাই না? একটা পলিসির যখন একটা ইনজাংশন, যখন বলা হয় যে না এই পলিসিটা ঠিক মতো হচ্ছে না, তো পলিসিটাকে আপনার সর্বতোভাবেই আপনার ওটাকে রোধ করতে হবে। হ্যাঁ, কিন্তু এখন সুপ্রিম কোর্ট যে জিনিসটা করবে, তারা এটা ঠিক করবে যে ফেডারেল কোর্টের এই জিনিসটা, এই ক্ষমতাটা থাকবে কি থাকবে না। কিন্তু এটা যদি না থাকে, সেটা ভয়াবহ। না থাকার মানেই হচ্ছে যে স্টেট ঠিক করবে, তাহলে এটা কিভাবে করে হবে? মানে আজকে নিউ ইয়র্কে যে শিশু জন্মালো সে সিটিজেন হবে, টেক্সাসে হলে হবে না, এটা তো একটা বিরাট অরাজক। আর 2 নম্বর কথা, এটা কিন্তু একটা কনস্টিটিউশন, এটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে করতে হবে, যেটা একদম অসম্ভব প্রায়। এবং আমার কাছে মনে হয় সুপ্রিম কোর্ট এই জিনিসটাকে অ্যাভয়েড করতে চায়। হ্যাঁ, তো এই জুডিশিয়ালের ক্ষমতা হয়তো তারা রোধ করতে চায়, কিন্তু এটাও খুব ইন্টারেস্টিং যে রিপাবলিকান জাজেরা, ব্রেট ক্যাভেনার মতো জাজেরাও এটা কি আসলে ইমপ্লিমেন্টেবল একটা জিনিস, কারণ এটা কে করবে, কে ঠিক করবে? তারপর ধরেন আজকে যে বাবা ইমিগ্রেশন, বা আপনি যদি এর কথা ধরেন, একটা পার্মানেন্ট রেসিডেন্ট অথবা একজন স্টুডেন্ট ভিসা এসছে, তো তার ধরেন একটা শিশু হলো, 1 মাস পরে সে হয়তো পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে গেল। ওকে, কোনো কারণে আমরা তার সংযোগটি হারিয়েছি, আমরা যোগাযোগ পুনঃস্থাপন করব। কবির হাসান, আপনি কিছু বলতে চাচ্ছেন? তখন তার কি Oh, wait, we got him. We got her. মানে
ওকে, আমি টেকনিক্যাল টিমকে বলবো একটু দেখতে এই আপনি যে এখন একটা কবির হাসান আপনি বলুন। তুলে দিবে যে টেকনিক্যাল টিম এমন প্লিজ কোনো logic ডিসকানেক্ট table এন্ড বা রিকানেক্ট হার বা- প্লিজ। আচ্ছা দেখুন, শাহনাজ আপা সুন্দর করে বলছিলেন যে দুই স্টেটে মানে ফেডারেল আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাই না? প্রত্যেকটা স্টেটের একটা ভারসাম্য হয়েছে, এই জন্য জুডিশিয়ারি সুপ্রিম ফেডারেল ইনস্টিটিউশন অলওয়েজ রেঞ্জ ওভার দি স্টেট, তাই না? জি। এখন যদি জাজরা এটা স্টেটের দিকে ছেড়ে দেয়, যেটা শাহনাজ আপা বললেন, তাহলে এই ধরনের ডিসক্রিপেন্সি এটা অরাজকতা সৃষ্টি করে। কিন্তু আমি আরেকটা প্রেসিডেন্ট বলছি, আপনি জানেন যে আরেকটা ইয়াতে যে এনিমিজ অ্যাক্টের মাধ্যমে যেই মানে রিপোর্টই করা হয়েছিল সুপ্রিম কোর্টে, এখন কিন্তু মানে এটা ফ্রোজেন রেখেছে যে এটা অ্যাপ্লাই করতে পারবেন। আমার মনে হয় যে রিলিফটা নেশন চাচ্ছে, সে রিলিফটা এই সুপ্রিম কোর্ট দেবে না, কারণ এটা অরাজকতা সৃষ্টি করবে। এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, আসলে ওদের একটা বড় এজেন্ডা আছে। ওরা যদি এটা কোনো কারণে এটা বন্ধ করতে পারে যে একজন ফেডারেল জাজ জুরিসডিকশন থাকবে না ওভার দি অল ইউনাইটেড স্টেটস, তাহলে তারা তাদের অন্য এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে। তারা আসলে সেদিকে যাচ্ছে, এবং আই হোপ দি সুপ্রিম কোর্ট এইটা দেখে তাদের বোদ্ধা উইজডম দিয়ে যে জিনিসটা কোন দিকে যাচ্ছে, এটা কনস্টিটিউশনকে বিরাট বিপাকে ফেলে দেবে। ওকে, থ্যাংক ইউ। মেরাজ মোমেন, আপনি আছেন এখন আমাদের সাথে। আপনার কাছে আরেকটি অন্য প্রশ্ন করি, আমি একটু প্রসঙ্গের পরিবর্তন করব। বার্থ রাইট, সিটিজেনশিপ, বাজেট আমরা কভার করলাম। লেটস টক অ্যাবাউট প্রেসিডেন্ট ট্রাম্পস মিডল ইস্ট ট্রিপ। ওকে, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, ওকে, আপনি হয়তো শুনতে পাচ্ছেন আমাকে এখন। আচ্ছা, ওকে, আমরা এখনো ওনাকে পাইনি। আমি কবির হাসান আপনার কাছে চলে যাব। এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের মিডল ইস্ট ট্রিপ হলো, আমি প্রথমে আপনার প্রতিক্রিয়াটা শুনতে চাবো। তারপরে আমার বিভিন্ন প্রশ্ন থাকবে, সেটি আমরা বোঝার চেষ্টা করব। আমাদের সাথে যারা আছেন তারাও হয়তো তাদের মনে এই ধরনের প্রশ্ন আছে। অনেকে বলছেন এটি একটি ট্রাম্পের বিজয়, এটি একটি নতুন দিগন্ত। হোয়াট ডু ইউ থিঙ্ক? আপনি কি মনে করেন? আমি মনে করি না এই মিডল ইস্টের ট্রিপে একটা কিছু তো আছে, যে ইরানের ব্যাপার আছে, সিরিয়ার ব্যাপার আছে। আপনারা জানেন সিরিয়ার প্রেসিডেন্ট আল শারাকে নিয়ে এসেছে, যেটা মানে টেররিস্ট ছিল আমেরিকার পক্ষে। তারপরে ইরানের সাথে সরাসরি ওরা ডিল করার চেষ্টা করছে, তো $1 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট ওরা নিয়ে আসার চেষ্টা করছে, অল দোজ থিংস। তো এখানে অনেকগুলো ব্যাপার আছে। যে ব্যাপার একটা হলো যে এই ট্রাম্প মেগা ডিল হয়েছে, সেটা ট্রাম্প স্টাইল, বিকজ ইজ ট্রান্সাকশনাল। এটা দেখাতে যাচ্ছে আমেরিকা ফার্স্ট, আমেরিকার দিকে লোকজন ইন্টারেস্টেড হচ্ছে। সে বলছে $2 to $4 মিলিয়ন জব ক্রিয়েট হবে, $1 ট্রিলিয়ন আমেরিকা আসবে। আপনার কিন্তু মনে রাখতে হবে, সেম সর্ট অফ থিংস হ্যাপেন ইন ডিউরিং ফার্স্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। বিরাট সৌদি আরব বলেছিল যে $400 বিলিয়ন ইনভেস্ট করবে, আসলে ওরা পারপেলটি অ্যামাউন্ট ইনভেস্ট করছে। চায়নার সাথে ওরা একটা ডিল করেছিল সেই সময় $10 বিলিয়ন, ফক্সকন লেস দেন $1 বিলিয়ন ইনভেস্টেড হয়েছে। তা আমার মনে হয় এই নাম্বারগুলো বিভিন্ন অ্যানালাইসিসে আসছে, যারা সাংবাদিকতা করেন তাদের $1 ট্রিলিয়ন না, রাফলি কুড বি $200-300 বিলিয়ন মতো একটা কমিটমেন্ট আছে। এখন কমিটমেন্ট আলটিমেটলি কতটা ম্যাটেরিয়ালাইজ সেটা একটু দেখতে হবে। কিন্তু এটার সাথে আবার একটু যারা চিন্তা করছেন তারা অনেকে এটা জড়িয়ে ফেলছে ট্রাম্পের নিজস্ব ব্যক্তিগত ইন্টারেস্ট। যদিও উনি নিজে সরাসরি জড়িত না, কিন্তু ট্রাম্প ফ্যামিলি, তার ফ্যামিলির আউটফিট, তার বন্ধু বান্ধব এই সমস্ত মেগা ডিল থেকে উপকৃত হচ্ছে। অলরেডি আপনি জানেন রিয়াদে ট্রাম্প টাওয়ার হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আলটিমেটলি ট্রাম্প ফ্যামিলি এবং তার কোহর্টকে হেল্প করতেছে, এটাও একটা বিরাট প্রশ্নের কারণ হয়ে দাঁড়াইছে। যে $400 মিলিয়ন যে 787 জেটের কথা আপনারা অলরেডি জানেন। এখন অনেকে বলতেছে যে ট্রাম্প যে এই সমস্ত বড় বড় কথা বলে যে 150-45% চায়না, তারপরে নামে এসে 30% করলো, এইগুলো যে করে, যদি তার উদ্দেশ্যটা এটা থাকে যে একটা নেগোসিয়েশন করবে, কিন্তু নেগোসিয়েশন করেও যে ডিলটা এসেছে সেটা কিন্তু আমেরিকান জনগণের জন্য খুব একটা হেল্পফুল হচ্ছে না। যারা মিডল ক্লাস, তাদের কনজিউমার প্রাইস বেড়ে যাচ্ছে এন্ড সো অন। স্যাংশনের কথা বলা হয়েছে, আপনি দেখেন, আপনি এই যে সিরিয়ার উপর মানে সমস্ত স্যাংশন লিফট করছে, কিন্তু সাইডলাইন কিন্তু দেখে রাখছে আব্রাহাম অ্যাকর্ডকে সমর্থন করতে হবে। তার মানে কি, তোমরা ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। যখন একটি কথা বলা হয়নি ইসরায়েল গাজাতে বম্বিং করতেছে, নট এ সিঙ্গেল ওয়ার্ড, এবং যে সমস্ত লোকগুলো মানে মিডল ইস্টে আছে $1 ট্রিলিয়ন দেওয়ার চেষ্টা করছে, তাদের ভাইরা বা যারা মানে জেনোসাইড হচ্ছে, একটি কথা বলা হচ্ছে না।
এটা হয়তো আগের থেকে বলেছে, তার মাজল করে নিয়ে গেছে, ইসরায়েল সম্পর্কে কোনো কথা বলা যাবে না। এইটার মতো মানে আর্গুমেন্ট কি হতে পারে? নাও এই ইরান কথা বললাম, এখন আপনি বলেছিলেন যে এটা ইসরায়েলকে আনহ্যাপি করবে কিনা। No, I no, don't think so. no, Because that was not my this question. policy- না, এই আমার প্রশ্ন policy- সেটা ছিল না। আমার প্রশ্ন হচ্ছে যে ওভারঅল আপনার চিন্তা ভাবনা কেমন ব্যাপারটাতে, এবং আমেরিকা কতখানি উপকৃত হলো এই ট্রিপ থেকে, কারণ আমরা তো অনেক কথা শুনলাম। না, আমেরিকা আলটিমেটলি এখন এটা টু আর্লি টু সে হোয়াট উপকৃত হয়েছে। অতীত যদি কোনো সাক্ষ্য দেয়, এটা একটা ফ্র্যাকশন, একটা ইনভেস্টমেন্ট এখানে আসবে, কিন্তু এটা বিগ ট্রাম্প ইগো, সে তার যে মানে মিডিয়া কভারেজ, কথা বলা, এই বিগ নার্সিস্টিক জিনিসটা চলে এসেছে। ইজ এ ট্রান্সাকশনাল প্রেসিডেন্ট। আমার মনে হয় না এটা ফ্র্যাকশন অফ দি থিং দ্যাট হি ইজ অ্যাচিভিং ইজ গোইং টু কাম ব্যাক টু ইউ। আপনাকে মনে রাখতে হবে, সে কিন্তু বলেছে সিরিয়াকে উইল মানে লিভ মানে স্যাংশন, কিন্তু স্যাংশন কিন্তু লিভ করে না, কিন্তু তার পাশে লাগাই দিতে যে আব্রাহাম অ্যাকর্ডকে মেনে নিতে হবে, প্রেসার করছে সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডকে মেনে নিতে হবে। আব্রাহাম অ্যাকর্ডকে যদি মেনে নেয় তাহলে কিন্তু এটা বিরাট কেওয়াস, সৌদি আরব তার লেজিটিমেসি হারিয়ে ফেলবে। আলটিমেটলি এই স্যাংশন যে লিভের উপর মানে সের উপর লিফট হবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। জি, ধন্যবাদ। আমি একটু অন্যভাবে দেখছিলাম, এবং মেহনাজ মোমেন আপনার কাছে প্রশ্ন থাকবে। এই যে ট্রাম্প গেলেন মিডল ইস্ট ট্রিপে, স্টার্টেড ফ্রম সাউদি, দেন টু কাতার, হ্যাঁ, অ্যান্ড দেন UAE, আজকে উনি চলে আসছেন এখানে। ফর 87 years old, আমি বলবো হি ইজ ভেরি এনার্জেটিক। এটা আপনাকে কিন্তু মানতেই হবে। ওকে, 78, right, but he's very energetic. For 78 years old, he's very energetic. Okay, anyway, আপনার ম্যাকডোনাল্ড খাচ্ছে, কিন্তু হ্যামবার্গার খাচ্ছে। আপনি জানেন তো যে রয়্যাল কোর্টের সামনে একটা মোবাইল ম্যাকডোনাল্ড তৈরি করা ছিল। I will take that as a grain of salt, with a grain of salt. Okay, but let's talk about this one in a different way. আমরা দেখলাম প্রেসিডেন্ট ট্রাম্প সৌদিতে গেলেন, সৌদির সাথে বিভিন্ন রকম ডিএল করছেন, কাতারে গেলেন, কাতারের সাথে বিভিন্ন রকম ডিএল করছেন, UAE-তে সিমিলার থিং। উনি সিরিয়ার সাথে বসছেন, উনি সিরিয়ার সাথে ডাইরেক্টলি নেগোশিয়েট করছেন, উনি হামাসের সাথে ডাইরেক্টলি নেগোসিয়েশনে গেছেন ইসরায়েলকে পাশ কাটিয়ে, এবং হস্টেজ নিয়ে এসেছেন। ইসরায়েল ওয়াজ নট ইনভলভ। উনি চলে গেলেন সোজাসুজি, উনার প্রতিনিধিরা আলাপ শুরু করে দিয়েছেন ইরানের সাথে উইথ এ নিউক্লিয়ার ডিএল নিয়ে, অ্যান্ড ইসরায়েল ইজ নট পার্ট অফ দ্যাট ডিসকাশন। এবং আপনি সঠিকভাবে বলেছেন, গাজা নিয়ে কথা হয়নি, এবং আমি এটা এখন একটু পাশ কাটিয়ে রাখছি, বিকজ আই এম গোনা ব্রিং দিস ইনটু ডিসকাশন। ওকে, অল দিস থিংস যখন হলো, আব্রাহাম অ্যাকর্ড নিয়ে সেরকম ভাবে কোনো কথা হয়নি। ইসরায়েল সিরিয়ার সাথে যে কথাটা হয়েছে, যে ব্যাপারটিতে, সেটিতে কিন্তু, এবং সৌদিতে যে ডিএলগুলো হয়েছে, এর সাথে তারা যেটি জুড়ে দেননি সেটি হচ্ছে আব্রাহাম অ্যাকর্ড। দে ডিড নট পুট ইট ইন দ্যাট দোজ ডিএলস। অন্য কোনো সময় হলে আপনার প্রথম কথা হলো, ইভেন জো বাইডেনের সময়, আগে তোমার সাথে আমি কথা বলবো, তুমি আগে বলো আব্রাহাম অ্যাকর্ড মানবা কিনা। এটা হচ্ছে আগে, মানে জো বাইডেন অ্যান্ড ডেমোক্রেটস অ্যান্ড any president before Trump, except for Jimmy Carter and who? Nixon. I would think. George Bush the first, right? So okay, so মানে এই কয়েকজন ছাড়া মানে বাকি সবাই এই কথাই, রাইট? ওকে, নাও এই যে কথাগুলো হলো, এতে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে পরিমাণ অর্থ এই প্যাক ডোনেট করে থাকে তাদের প্রভাব বিস্তার করার জন্য আমেরিকান পলিটিক্সে, আমেরিকান সেনেটে এবং বিভিন্ন জায়গায়, দেখা যাচ্ছে যে আরব দেশগুলো সেই রকম অর্থ ব্যয় করছেন টু ক্রিয়েট এ লবি জাস্ট লাইক দ্যাট। ডু ইউ এগ্রি from that this is a perspective? Do you agree with this? বা আপনি কি তাই মনে করেন কিনা? Because they almost buying Trump, এবং ট্রাম্প যে কাজগুলো করছেন এখন, এটির সাথে আমেরিকান ফরেন পলিসির বিস্তর ফারাক আমরা দেখছি। প্রফেসর মেহনাজ মোমেন। আচ্ছা, আপনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন, কারণ এই যে আরব বিশ্ব, তারাও ধরেন তাদের অনেক ডিকটেটর এবং এই ধরনের ব্রাইবারি, এই ধরনের কালচারে তারা অভ্যস্ত, অবশ্যই তো তাদেরও লবি আছে, কিন্তু তাদের যেটা নাই, যেটা এইপ্যাকের আছে, এইপ্যাক মোটামুটি ভাবে আপনার রিপাবলিকান, ডেমোক্র্যাট, যাকেই বলেন না কেন, হাউসে, সেনেটে, মানে আমি বলবো 90% বেশি আপনার সদস্যরা তারা
এপ্যাকের কাছে তারা দায়বদ্ধ, কারণ এপ্যাক তাদেরকে টাকা দেয়। হ্যাঁ, এরা যতই টাকা দিক না কেন এরা ওই জায়গাটা কিন্তু গড়ে উঠতে পারে না, এবং ওইটা করা কিন্তু কঠিন হবে। হ্যাঁ, কিন্তু তারপরেও অ্যাটলিস্ট এই সামনের কয়েকটা বছর শুধুমাত্র এক্সিকিউটিভ ব্রাঞ্চকে ভরসা করে তারা হয়তো অনেক কিছু আদায় করে নিতে পারে। কারণ এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, আপনার ট্রাম্পের যারা একদম সাপোর্টার, সে একদম কি লেভেলের যেটা কিচেন ক্যাবিনেট, সেখানে দেখা যাচ্ছে যে দুটো ভাগ আছে। একটা ভাগ তারা একদম চরম ভাবে আপনার জায়নিস্ট এবং ইসরায়েলের সমর্থক, আরেকটা ভাগ যারা কিন্তু মাগা, যারা কিন্তু আপনার আমেরিকার অনেক, আপনি কি বলবো, মানে আমেরিকা ফার্স্ট, নট ইসরায়েল ফার্স্ট। Yes. হ্যাঁ, তো এখন এই দুই ভাগের মধ্যে কিন্তু একটা বিরোধিতা দেখা দিয়েছে। এখন এটা দেখতে হবে এই সমস্ত আরব বিশ্ব এই বিভেদটাকে কতখানি কাজে লাগাতে পারে। এটা কিন্তু এখন রিপাবলিকান পার্টির মধ্যে এই ট্রাম্পের এই আপনার এই সফর নিয়ে অনেক আপনার অসন্তোষ দেখা দিয়েছে। কিন্তু যে জিনিসটা বলা হচ্ছে যে ইসরায়েলের সাথে ট্রাম্প সম্পর্ক ছিন্ন করবে, সেইগুলো হবে না, সেইগুলো কখনো হবে না। সেটা যেটা করছে সেটা অনেকটা আপনার কি বলবো, মানে এখন তার আবার সবকিছু শুধু ট্রানজাকশনাল না, সবকিছু আপনার অনেকটা আপনার ব্যক্তি কেন্দ্রিক। তো সে নেতানিয়াহুর উপর সে অসন্তুষ্ট আছে, সেই কারণে ধরেন অনেক জিনিসে এভাবে করে করছে, কিন্তু আপনার ওভারঅল পলিসি সেটা তেমন কোনো পরিবর্তন হবে না। তারপরেও যেহেতু ইসরায়েলকে আমেরিকা যেভাবে করে কার্টে ব্ল্যান্স দিয়ে রেখেছে যে কোনো কিছু করতে, সেখানে অল্প একটু জিনিসও যদি আপনার ব্যত্যয় ঘটে, সেটারও একটা বড় ইম্প্যাক্ট দিতে পারে। আর আপনার যে প্রথম প্রশ্ন করছিলেন এই সফরে গিয়ে, এই সফরে ট্রাম্পের এবং ট্রাম্প ফ্যামিলির অনেক লাভ হয়েছে, কিন্তু আমেরিকার হয়তো ততটা লাভ হয়নি। কিন্তু আমেরিকার ফরেন পলিসির আমি বলবো এটার আরেকটা দিক, আমি বলবো না যে কোনো পরিবর্তন হয়েছে, কিন্তু আমি বলবো যে আরেকটা লেয়ার যুক্ত হয়েছে, সেটাও খুব ইন্টারেস্টিং ব্যাপার। I think I know what you're saying. তার কারণ হচ্ছে আমি এই ট্রাম্পের যে ট্রিপটি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখছেন, গতবার যখন ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন, এরিক ট্রাম্প, what's her daughter's name? Trump. What Trump is that? Ivanka Trump. Yeah. So Eric Trump, Ivanka Trump, and the other son, who sounds like almost he's on drugs. What's his name? Eric Trump, Ivanka Trump, and his son, and Jared Kushner, all these people. They were all visible all the time. সব সময় তাদেরকে দেখা যেত ট্রাম্পের সাথে। এবার কিন্তু ভিন্ন, যেটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে। সো আমি চিন্তা করছিলাম আসলে এরা কোথায়, ওয়ের আর দে। বিলিভ মি, আমি যেটি পেয়েছি এই পর্যন্ত যে তথ্য, সেটি শুনলে হয়তো চমকে যাবেন। এবং আমি মনে করি এটা নিয়ে একটু মানে সেপারেট প্রোগ্রামিং হওয়া উচিত, যে হাউ ট্রাম্প ফ্যামিলি ইজ বেনিফিটিং, স্পেশালি দিস ট্রিপ and any other trips coming in future. It's madness. And there is no method to this madness, by the way. কবির হাসান, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আপনি বলুন। আমি আসলে যে জিনিসটা আপনি ভুল করছেন সেটা হলো, তারা হয়তো ভিজিবলি ট্রাম্পের আশেপাশে নেই, কিন্তু তারা এই টার্মে মোর পাওয়ারফুল, ডুইং ইট মোর। I agree with you. No, I agree with you. Your assessment is correct. আমি কিন্তু সেটি বলিনি। আমি বলছি যে মিডিয়াতে যেই পরিমাণ ভিজিবল ছিলেন তারা আগে, সেটি আপনি কিন্তু এবার দেখবেন না। That's a departure from their previous policy. তার অর্থ তারা কিছু শিখেছেন। শিখেছে ট্রাম্প থেকে। Okay, there you go. Please continue. যে জিনিসটা আপনারা বলেছেন, যে আসলে আমি মনে করি যে আইপ্যাক যে ওরা $1 বিলিয়ন খরচ করছে লবিং, unless you merge with the American society, আপনি জানেন যে যেদিন যে রিসেন্ট ট্রিপে, তার আগে তাদের যে ন্যাশনাল স্ট্র্যাটেজি মিনিস্টার এসে ব্রিফ করেছে, কারণ এই সুযোগটা লাগাচ্ছিল যে এবারই ইরানকে অ্যাটাক করার কথা। তারা এসে ট্রাম্পকে বাদ দিয়ে তার ওই ন্যাশনাল যে যারা ম্যাটার করে পশ্চিমে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছে। ট্রাম্প যখন যেতে পারছে, ট্রাম্পের বললাম সে নার্সিস্টিক ইগোটিস্টিকের গাই, যখন শুনতে পাচ্ছে সে তাকে বাইপাস করে গেছে, তখনই কিন্তু সে মানে দিয়েছে যে না, মানে ইরানকে আমেরিকা আঘাত করবে না, অথবা সৌদি মানে ইসরায়েলকেও সেই সুযোগ দেবে। আমি আপনাকে একটা জিনিস বলতেছি, ট্রাম্পের অবশ্য অনেক কিছু খারাপ লাগে, কিন্তু একটা জিনিস সে কনসিস্টেন্ট এখনো, সে কিন্তু আসলে যুদ্ধ লাইক করেনি।
সে যুদ্ধ চায় না, এবং সে যদি ওই ইয়াতে থাকে তাহলে এই যে ডিপ্লোমেসির কথা বলছেন, রিয়ালিস্ট, প্র্যাগমেটিস্ট, যাই বলেন তার ফ্যামিলিকে হেল্প করা, রক্তপাত যদি কম হয়, একটা নেগোসিয়েটিং টেবিলের যে ফরেন পলিসি যে আরেকটা ধারা সৃষ্টি হচ্ছে, যদি ট্রেডিশনাল রাউটে কাজ না করে ডিরেক্ট অ্যাপ্রোচে কাজ যদি করে, যদি রক্তপাত বন্ধ হয়, তাহলে এটা হবে সবচেয়ে বড় মানে জিনিস বিশ্বের জন্য। আর যে জিনিসটা বললেন, কোনোদিনও না ইসরায়েল হলো আম্বিলিক্যাল কর্ডের মতো পাকিস্তানের সাথে। ইসরায়েল একটা ছোট একটা পোর্টাল স্টেট আমেরিকাকে নাচাচ্ছে। আমেরিকার কোন কংগ্রেস বলেন, বিজনেস এস্টাবলিশ বলেন, কেউ ইসরায়েলকে ইয়া করার ক্ষমতা রাখেনি। ইসরায়েল এইভাবে আমেরিকাতে তৈরি করেছে। আরেকটা জিনিস অ্যাড করতে যাচ্ছি, আপনি এই যে ভিজিবল বলতেছেন, যারা ট্রাম্পের সাথে গিয়েছে এই মানে মিডল ইস্টের যে বিজনেস টাইকুনরা, অধিকাংশ দেখবেন, নট দ্যাট আই মিন অ্যাবাউট রিলিজিয়ন বাট জুইশ অরিজিন, you know, they are the people, they are going there and they are taking their money, they are the technology, but they want to bring the Middle East money. এবং দুঃখজনক সেই মিডল ইস্টের মানি, আপনি যদি এডুকেশন বাজেট দেখেন সৌদি আরবের মতো জায়গায় যেখানে তেলের উপর ভাসছে, তাদের কেন ন্যাশনাল ডেট, তাদের কেন বড় করতে হবে? তাহলে যে পলিসি গুলো নিচ্ছে, এই পলিসি যারা মেক করছে, আপনি অবাক হবেন, তারাও আমেরিকান অ্যাডভাইজার। তাদের যে নিজস্ব সক্ষমতা সৃষ্টি করা, সেটা এখনো করতে পারছে না। আলটিমেটলি লং টাইম উইল সেলফ ডিপেন্ডিং, you know, they will dry up their oil resources and ultimately তাদের এমন একটা অবস্থা হইতে পারবে যে তারা, আমরা হলে তো বাংলাদেশের লোকরা জানো ব্যাক করতে জানে, ওরা ব্যাক করতে জানে না। এমন হয়েছে গত 50 বছরে, মানে প্রাচীর থাকতে গিয়ে তাদের অবস্থা আসলে খুবই খারাপ হবে। আমি আরেকটা জিনিস অ্যাড করি, কারণ আমার ডিপার্টমেন্টে অনেকগুলো সৌদি স্টুডেন্ট আছে, আমি জানি না আবার ডিপার্টমেন্ট আছে কিনা। আপনি যদি ওদের থট প্রসেস দেখেন, ওদের থিঙ্কিং, এইটা যে মানে বক্স হয়ে যেখানে গণতন্ত্র নেই, যেখানে মুক্তবুদ্ধি চর্চা নেই, এইভাবে মানুষ কিন্তু ডেভেলপ করতে পারে না, তাদের সৃজনশীলতা বাড়তে পারে না। এই জিনিসগুলো আমেরিকা জানে, জুইশ লবি জানে, তারা এগুলোকে ইয়ে করছে। যাই করো, আলটিমেটলি ওরা আমাদের আন্ডারে থাকবে। এমবিএস ক্ষমতা থাকতে হলে, আপনি জানেন কার্টুন বেরিয়েছে, এমবিএস ক্ষমতা থাকতে হলে, কারণ সে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছে, I'm going to help him, you know, to become the king and so on. আরেকটা ভিজিবল, আরেকটা জিনিস অ্যাড করছি, এই ইয়াতে কিন্তু আপনি এবার ইয়াকে দেখেনি, এই যে সৌদি কিংকে, সে কি আসলে কোথায়? It's very unusual. Okay, different topic. We don't care. Right now, it's not. Because we know Saudi Arabia, Mohammed bin Sultan is the king, even though he's prince, but he is the one running show. So king দেখা যাচ্ছে না, nobody cares, honestly, because it has been like this in Saudi Arabia for quite a few times now, quite a few years. Okay, আরেকটা কথা আপনি বলি, I'm a big believer in democracy. বাট ডেমোক্রেসি সব দেশে থাকতে হবে, যার কারণে মেধার উৎকর্ষ বাড়বে, শিক্ষা বাড়বে, মুক্ত চিন্তা বাড়বে। I do not believe so. Any country that actually tried democracy and really tried to establish it, তাদেরকে এমনভাবে ধ্বংস করা হয়েছে যে পরবর্তীতে ডেমোক্রেসির উপর থেকে মানুষের আস্থাই চলে গেছে। সো ডেমোক্রেসি যে চাবিকাঠি সাফল্যের, আমি এটা বিশ্বাস করি না। লুক এট China. Okay, look at China. They're not democracy, but they are actually competing with the top level US company, with the US. Nobody can beat them right now. আমি এটি বলছি না ডেমোক্রেসি খারাপ, কিন্তু ডেমোক্রেসি সাফল্যের একমাত্র চাবিকাঠি আমি এটা বিশ্বাস করি না। সবার জন্য সবকিছু প্রযোজ্য নয়। You cannot just put everything in one plate and hope it's going to work for you. Culture, place, language, heritage, history, all these things are very, very important. এগুলা interconnected জিনিস। আমাদেরকে এই কথাগুলো খাওয়ানো হয়। Look, last time Egypt implemented democracy, people voted for the government they want. Whatever happened to him, you know what happened to him. You know what happened to him. The guy doesn't exist. ঝুলাই দেওয়া হয়েছে তাকে। Anyway, meaning Western people talks about democracy, they don't have any respect for the democracy itself, and they are not a big proponent of democracy because it doesn't serve their purpose. Democracy itself is not bad. The very people who are pushing this democratic ideas, values, and norms are the one who's destroying it. Not me, not you. These are the guys. Anyway, আমি প্রসঙ্গের পরিবর্তন করবো একটু। বাংলাদেশ, আমি জানি আপনাদের অনেক কিছু বলার আছে আমার এই কথা শোনার পর, এবং সঙ্গত কারণে থাকারই কথা, না থাকলে আমি আশ্চর্য, এক্সকিউজ মি, না থাকলে আমি আশ্চর্য হব। এনিওয়ে,
স্পেশালি আমরা মেরাজ মোমেন্ট কি পেয়েছি, উনি তো বলছেন যে এই লোকের মনে হয় মানে উনি মানে উৎকৃষ্ট পরিমাণের গাঁজা খাচ্ছেন, হ্যাঁ এরকম একটা কিছু হবে। এনিওয়ে, নো, আই এম নট, বাট আই থিঙ্ক ইউ নো ওয়ার আই এম হেডিং উইথ দিস। মেরাজ মোমেন্ট, আপনার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশ প্রসঙ্গে যাব। বাংলাদেশে এখন একটি পরিবেশ তৈরি হয়েছে যে কারো কিছু বোঝার উপায় নেই কি হচ্ছে, এবং বিভিন্ন রকম কথা শুনছি। এনসিপির ব্যাপারে আমি আসবো, আমাদের হাতে সময় কম, কাজে সংক্ষিপ্ত। জামাত বলছে সব জায়গায় ষড়যন্ত্র চলছে, দেশের ভিতরে বাহিরে। এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, যেটি ছাত্ররা করেছে, এটির অবস্থা একেবারে জগা খিচুড়ি। এরা নিজেরা জানে না কি করছে। মানুষের সমর্থন তাদের পক্ষে ছিল, কিন্তু তারা যেরকম ভাবে উদ্ধত্ত ভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, দে আর লুজিং মাই সাপোর্ট। আই ডোন্ট নো অ্যাবাউট ইউ টু, আমি আমার কথা বলতে পারি, আই ডোন্ট হ্যাভ এনি সাপোর্ট ফর দেম, আই এম লুজিং মাই ট্রাস্ট। আমরা জানি নতুন প্রজন্মের উপর বিশ্বাস করাটা উচিত, তাদেরকে সুযোগ দেওয়া উচিত, তাদের ভুল শুধরানো করা উচিত, কিন্তু কথা তো শুনতে হবে কারো না কারো। সেই অভিভাবকও আমরা দেখছি না। মেহনাজ মোমেন, আপনার কাছে আমি শুনবো, আপনি কি মনে করেন? আচ্ছা, আপনি যে বাংলাদেশের কথাটা বললেন, সেটার আগে আপনি যে কথাগুলো বলছিলেন ডেমোক্রেসির, ওটার সাথেও একই সাথে যুক্ত। হ্যাঁ, এক নম্বর কথা, আমেরিকার ডেমোক্রেসিকে আমি ডেমোক্রেসি মনে করি না, এটা একটা প্লুটোক্রেসি। থ্যাংক ইউ। ইয়েস, বাংলাদেশের যে একটা ডেমোক্রেসির থেকেও বড় ডেমোক্রেসির আমরা সবচেয়ে ইজি মেজারমেন্টটা হয় ইলেকশন, কিন্তু আসলে যেটা ডেমোক্রেসির সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে একটা ডেমোক্রেটিক কালচার, যেখানে আপনার থাকবে আরেকজন মানুষ যার সাথে আমি একমত না হলেও তার পাশে আমি থাকতে পারবো। এই ডেমোক্রেটিক কালচারটা বাংলাদেশে কখনোই গড়ে ওঠেনি, এবং এটা এত অল্প সময়ে গড়ে উঠবে এটা আশা করাও ঠিক না। এবং এখানে একটা জিনিস যে ওয়েস্টার্ন যেটাই যত ক্রিটিসিজমই করি না কেন, এখানে একটা জিনিস আছে, ইনস্টিটিউশন গুলো অনেক স্ট্রং। বাংলাদেশে তো ইনস্টিটিউশন স্ট্রং না। তো বাংলাদেশে ধরে রাখবে জিনিসটা, এটা কে ধরে রাখবে বা কোন ইনস্টিটিউশনটা ধরে রাখবে সেটাই না। তো বাংলাদেশের অবস্থা মানে আসলে অনেক, মানে যত দেখি অনেক হতাশ লাগে, এবং চারিদিক থেকে ষড়যন্ত্র আছে সেটাও তো সত্যি, কিন্তু তার থেকেও বড় সত্যি মানে শুধু বাইরের ষড়যন্ত্রের দিকে তাকালে হবে না, ইন্টারনাল যে রিস্ক গুলো বিভিন্ন সাথে নিজেদের মধ্যে এবং পার্টির আভ্যন্তরীণ রিস্ক গুলো। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে বাংলাদেশের যে পলিটিক্যাল কালচারটা, সবাই ক্ষমতায় যেতে চায় এবং সবাই আগামী 5 বছর ক্ষমতায় থেকে তারা কি করতে পারবে, কিভাবে ভাবে নিজেরা অর্থায়ন করতে পারবে এটা চিন্তা করে। তারা এভাবে চিন্তা করে না যে আমি এই 5 বছর কিছু ভালো কাজ করলে আমি এই 5 বছরটা 10 বছর হবে, 15 বছর হবে। এই জিনিসটাই তাদের মধ্যে নাই। এবং খুবই দুঃখের ব্যাপার, এই যে স্টুডেন্টদের কথা বললেন, এই নতুন জেনারেশন, তারাও কিন্তু আগের জেনারেশনের পলিটিক্যাল কালচারটাকে ফলো করছে। তারা যেই আপনার কি বলবো, মানে যেই এই জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে থেকে তারা এসছে, সেটার যে আপনার একটা মূল্যবোধ সেটা ধারণ করতে দেখছি না। ভয়ের। এবং আমেরিকার যেটা ট্রাম্প এত কিছু করে ধ্বংস করলেও আমেরিকার ইনস্টিটিউশন গুলো এখনো আমরা জুডিশিয়ারির দিকে তাকাই, রিপাবলিকান জাজদের দিকেও আমরা তাকাই। তো ওই রকম ইনস্টিটিউশন বিল্ডিং বাংলাদেশে কোনোদিনই হয় নাই, এবং বাংলাদেশের পলিটিক্যাল কালচারটা বিস্ময়। থ্যাংক ইউ। আমি জানি হাসান, কবির হাসান, আপনি বলতে যাচ্ছেন, ইউ হ্যাভ 40 seconds, you can add anything you want. 40 seconds আমি কিছু বলতে, কিন্তু একটা জিনিস অ্যাড করছি আমি, আপনার যে ডেমোক্রেটিক ভ্যালুজ এর কথা আপনি বলছেন, শুধু ইলেকশন না, যে ইজিপ্টের কথা আপনি বলেছেন, 7,000 বছরের প্রথম ডেমোক্রেটিক ইলেকশন হয়েছে, কিন্তু আমেরিকা যখন দেখলো যে তাদের একটা পার্টি ক্ষমতা, যেটা আমেরিকার স্বার্থকে অথবা ইসরায়েলের স্বার্থকে রক্ষা করতে, আমেরিকা এটাকে ফল করতে সাহায্য করলো। যে জিনিসটা আমি বরাবর বলছি, আমেরিকা নিজেদের জন্য যা ভালো মনে করে অন্যের জন্য তা ভালো মনে করে না। আর আপা সুন্দর করে বলেছেন, ইনস্টিটিউশন যদি ঠিক না থাকে, আপনি ভোটের মাধ্যমে রাজা যায় রাজা আসে, আপনি মনে করেন ইলেকশন দিলে বাংলাদেশের আমূল পরিবর্তন হয়ে যাবে, তা না। মানে with all the good and bad, pluses and minuses, all this criticism I agree with you, but still we need to do minimum level of সংস্কার before election is given. আদারওয়াইজ যে লাভ সেই কতই হবে, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে। খুব ভালো একটি পয়েন্ট বলেছেন। সংস্কারটা আসলে ইলেকশনের, নির্বাচনের আগে হওয়া উচিত, কারণ যে দলগুলো বাংলাদেশে আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, তারপরে এখন নতুন উৎপাত হচ্ছে এনসিপি, আমার মনে হয় না এরা কেউ নির্বাচিত হলে
সংস্কার হবে যেটি দেশের এবং দশের কাজে আসবে, সেটি তাদের দলের কাজে আসবে। আর আমি আপনাদের সাথে একমত, ডেমোক্রেটিক ইনস্টিটিউশন না থাকলে এটির প্রতিফলন আপনি সব জায়গায় দেখবেন, সম্মান থাকবে না। আপনি মেনাজ মোহাম্মদ বলেছেন যে আপনার সাথে আমি দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু তারপরে আমি একসাথে কাজ করতে পারি দেশ এবং দশের জন্য। এটির একটি বড় এটা ডেমোক্রেসির অনেক বড় একটি কথা। জনগণের দ্বারা নির্বাচিত সরকার জনগণের জন্য সরকার, এবং জনগণের অংশগ্রহণতা এবং জনগণের কাছে জবাবদিহিতা থাকতে হয় সরকারের। দ্যাট ইজ ডেমোক্রেসি। আই লাভ দ্যাট প্রসপেক্ট। আই হোপ ওয়ান ডে আমরা এটা এস্টাবলিশ করতে পারি, প্রসেসটা শুরু হোক, এটি আমার কামনা। আপনারা দুজন ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। দর্শক, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, ভালো থাকবেন, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।